তাকিয়ে আছে রবিন। কি জিনিস? পিস্তল। খুশিতে দাঁত বেরিয়ে পড়েছে মোসার। জলদস্যুর জিনিস, কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই জাহাজ ডুবি হয়ে এখানে এসে উঠেছিল ওরা বহুদিন আগে। দেখি তো। হাত বাড়ালো কিশোর। হাতে নিয়ে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখে আবার মোসাকে ফেরত দিতে দিতে বলল, বেশি পুরনো তো মনে হচ্ছে না। রবিনও দেখল, তাই তো, একেবারেই মরছে পড়েনি। কোম্পানির নামটাও পড়ে যাচ্ছে, স্পিড অ্যান্ড ওয়েটস। হ্যাঁ, স্পেনের তৈরি। কিশোর বলল, আচ্ছা, এটা দিয়ে গুলি করা হয়নি তো? কিশোরের দিকে তাকালো রবিন। গুহার মধ্যে রহস্যময় যে গোলাগুলির কথা বলল ছেলেরা, ওদের কথাবার্তায় অবাক হয়ে দুজনের মুখের দিকে তাকাতে লাগলো। মুসা, এইসব বলে কি বোঝাতে চাইছো তোমরা? বোঝাতে চাইছি পিস্তলটাও তো পুরনো নয় যতটা তোমার মনে হচ্ছে। তার মানে জলদস্যু নয়, আধুনিক পিস্তল দিয়ে আধুনিক কাজ করার করছে কোনো আধুনিক মানুষ। মাথা জাগালো কিশোর। কাকে সন্দেহ হয় তোমার? মোসার প্রশ্ন এক রহস্যময় হ্যারি স্ক্যানার। মেরিন ডিক হতে পারে, এখনো জানি না। তবে ডিককেই বেশি সন্দেহ হয়। সেই পিস্তলটা ফেলে গেছে এখানে, তাও জানি না কেন ফেলবে। সেটা জানলে তো অনেক প্রশ্নের জবাবই পেয়ে যেতাম। দারুণ, একটা জটিল রহস্যের সূত্র খুঁজে বের করে দিলাম। দেখা যাক আরও পারি কি না। ক্ষুধার কথা ভুলে গিয়ে মেটাল ডিরেক্টর নিয়ে আবার কাজে লেগে গেল মুসা। খুঁজতে খুঁজতে গুহা থেকে বেরিয়ে সৈকতে চলে এলো। বালিতে ঢাকা জায়গাটা সরে গেছে বিশাল কালো একটা পাথরের টিলার দিকে। সেটা ঘুরে আসতেই পাহাড়ের গায়ে একটা ফোকর দেখা গেল। আরেকটা গুহা। ব্রু কুচকে ফেলল কিশোর। ডিটেক্টর হাতে হাসি মুখে ওটার দিকে এগোলো মুসা। এক গুহার মুখে পেয়েছে পিস্তল, আরেকটার মুখেও যদি কিছু পাওয়া যায় এই আশায়। গেল পাওয়া সত্যি, তবে ওটা পেটে ডিরেক্টর লাগলো না। খালি চোখের দেখা গেল গুহামুখের ঠিক ভেতরে একটা কাঠের তক্তা পুঁতে, তাতে কাগজে কি যেন লিখে আঠা দিয়ে সারিয়ে দিয়ে। নিচের দিকে আটা ছুটে গিয়ে বাতাসে ফরফর করছে কাগজটা। তাড়াতাড়ি কাছে গিয়ে টেনে সোজা করে বলল রবিন। কালো কালি দিয়ে বড় বড় করে লেখা হয়েছে, প্রবেশ নিষেধ। বিনা অনুমতি ঢুকলে সেটাকে বেআইনি বলে গণ্য করা হবে। লেখাটা তিনজনকেই অবাক করলো। মুসা বলল, শিবরিজের পুলিশ চিফ হয়তো লাগিয়ে দিয়ে গেছে। পুলিশের কি ঠেকা পড়ছে? রবিন বলল, মজা করেছে কেউ, টুরিস্ট হতে পারে। ভেতরে উকি দিল কিশোর। ঢুকবে কি ঢুকবে না ঠিক করতে পারছে না যেন। শেষে বেআইনি বলে গণ্য হওয়ায় প্রতি চোখ বেড়ে গেল তার। কয়েক পা এগিয়ে গিয়ে বলে উঠল, রসিকতা নয়, সত্যি এখানে লোক বাস করে। অনুমতি নেওয়ার জন্য কাউকে দেখা গেল না। কৌতূহল না ঠেকাতে পেরে শেষে বেআইনি কাজ করে বসলো তিনজনেই। ঢুকে পড়ল ভেতরে। গুহায় আলো তেমন নেই। গুহা মুখ দিয়ে সামান্য চা ঢুকছে। আনারি হাতে তৈরি একটা কাঠের টেবিল পড়ে আছে এক কোণে, মাটিতে বিছানো একটা মলিন গদি, তার উপর কম্বল পাতা। সাবানের বাক্সের কাঠ দিয়ে তৈরি একটা আলমারি রাখা হয়েছে একটা চ্যাপ্টা পাথরের ওপর, তাতে ভরা টিনের খাবার। যাক বাবা, বাঁচা গেল। খুশি হয়ে বলল মুসা, আমাদের একজন পড়শি আছে, তার কাছে খাবারও আছে। খালি পেটে পাহাড় পেরোতে হলো না আর। আস্তে, সাবধান করলো রবিন। ফিস করে বলল, ওই যে আসছে আমাদের পড়শি। সৈকত ধরে হাঁটতে দেখা গেল একজন লম্বা মানুষকে। ধূসর চুল, গায়ে নীল শার্ট, পরনের ওভারঅয়েল পা দুটো ঢুকিয়ে দেওয়া হয়েছে উঁচু গোড়ালিওয়ালা রবারের বুটের ভেতরে। বা হাতে একটা বিউগল। সাগর দিকে মুখ করে দাঁড়িয়ে বিউগল ঠোঁটে লাগিয়ে ফু দিল জোরে। একবার বাজিয়ে বিউগল নামিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছল। তারপর ঘুরে এগিয়ে আসতে শুরু করলো গুহার দিকে। গুহামুখে বেরিয়ে এসেছে তিন গোয়েন্দা। ওদের দেখে থমকে দাঁড়ালো সে। নিজের অজান্তেই যেন বিউগল বাজালো আরেকবার, আবার পা বাড়ালো। আমি কমান্ডার জিন মরিস, কুইন্স নেভি। অবসরপ্রাপ্ত ছেলেদের কাছে এসে ঘোষণা করলো সে। আমাকে তোমাদের স্যালুট করা উচিত ছিল, বুঝতে পারছি নেভির নিয়মকানুন কিছুই জানেন না তোমরা। স্যালুট করতে জানো? নিখুঁতভাবে স্যালুট করলো তিন গোয়েন্দা। খুশি হলো লোকটা। জিজ্ঞেস করলো, বাহ, জানো তো দেখি, কিন্তু নাবিক বলে
তো মনে হচ্ছে না, হেসে জবাব দিল কিশোর। নাবিকরে কি শুধু স্যালুট দেয়? তাও বটে। তাছাড়া সবাইকে নাবিক হতে হবে এমনও তো কোনো কথা নেই। ওই গুহাতে আপনি বাস করেন নাকি? জানতে চাইল রবিন। হ্যাঁ, ডাঙায় আপাতত এটাই আমার ঘর। তোমাদেরকে তো চিনলাম না। পরিচয় দিল 3 গোয়েন্দা। হাত মেলানোর পালা শেষ করে কমান্ডার বলল, সচরাচর এখানে কেউ আসে না, আর না এলেই ভালো। আমি একা থাকতেই ভালোবাসি। লোকের কোলাহল আমার ভালো লাগে না। জায়গাটা একেবারে নিরিবিলি। কিশোর বলল, আছে, তবে অতটা না। যাতায়াতের অসুবিধা খুব বেশি নেই তো। পাহাড়টা পেরোলেই হলো। মাঝে সাঝে চলে আসে লোক। গুহা দেখতে আসবে টুরিস্ট, ছেলেরা নামে বিশ্রাম নিতে। আমার জন্য সবচেয়ে ভালো জায়গা ছিল দক্ষিণ সাগরের সেই দ্বীপটা, যেখানে নির্বাসিত হয়েছিলাম আমি। মানুষটার ব্যাপারে নতুন করে কৌতূহল দেখা দিল 3 গোয়েন্দার। খাইছে। মুসা বলে উঠল, নির্বাসিত হয়েছিলেন কোন অপরাধে? কে দিল নির্বাসন? প্রশ্ন করল রবিন। কেউ দেয়নি, নিজে নিজে হয়ে গেল। বেশ কয়েক বছর আগে একটা ট্রেস্টারের কমান্ডারের দায়িত্ব পালন করেছিলাম। দক্ষিণ সাগর দিয়ে চলছিল জাহাজ। খাবার পানি নেওয়ার জন্য একটা ছোট দ্বীপে নোঙর করলাম। ম্যাপে নেই ওই দ্বীপ, নাম খুঁজে পাবে না। গরমও পড়েছিল সেদিন, সাংঘাতিক গরম। ছায়ার মধ্যেও 100 ডিগ্রির বেশি। আমার লোকেরা যখন পানি তুলছে জাহাজে, আমি বসতাম একটা ক্যাকটাসের ছায়ার চিরাতে। কখন ঘুমিয়ে গেলাম বলতে পারবো না। আপনাকে ওখানে ফেলেই চলে গেল নাবিকরা? আন্দাজ করল রবিন। হ্যাঁ, কিন্তু কমান্ডারের খোঁজ করলো না একবারও। ওরা জানতই না আমি নিচে নেমেছি। গাছের গোড়ালে বসে ঘুমিয়ে পড়েছি। এটা কল্পনাই করতে পারিনি কেউ। ঘুম ভাঙলে দেখলাম জাহাজটা চলে গেছে। সিন্দাবাদ নাবিকের মতো আমি একা পড়ে আছি এই দ্বীপে। দারুণ ব্যাপার তো। তারপর জানতে চাইল মুসা, বাঁচলেন কি করে? কি করব বুঝতে পারছিলাম না প্রথমে। প্রাথমিক ধাক্কাটা কাটার পর মনে হলো ফেলে গেছে ভালোই হয়েছে। রবিনসন ক্রুশো হয়ে কাটাবো। একটা কুড়ে বানিয়ে 6টা মাস একা কাটিয়েছি ওই দ্বীপে, একেবারে একা, শুধু আমি। আপনাকে নিতে ফিরে যায়নি জাহাজটা? যায়নি। পরে জেনেছি দ্বীপটা নাকি খুঁজে পায়নি ওরা। তবে আমার বিশ্বাস মিথ্যে কথা বলেছে। যায়নি ওরা। জাহাজের কোয়ার্টার মাস্টার, যে আমার জায়গাটা দখল করেছিল, সে আর খুঁজে বের করতে যায়নি। তাহলে আবার তাকে কমান্ডারের পদটা হারাতে হতো। দ্বীপে থাকতে খেয়েছেন কি? খাবার অভাব ছিল না, খাওয়ার অভাব ছিল না। শুঁয়াপোকা থেকে শুরু করে পাখি আর কচ্ছপের ডিম যা পেয়েছি সব খেয়েছি। আদিবাসীরা যদি এসব খেয়ে তাকরা যোগান হয়ে বেঁচে থাকতে পারে, আমি পারবো না কেন? তা বটে। ওই তো সাগর অভিযানে বেরিয়ে দক্ষিণ সাগরের দ্বীপে নির্বাসিত হয়ে বেঁচে থাকার জন্য এসব আজে বাজে জিনিস খাওয়ার অভিজ্ঞতা 3 গোয়েন্দারও আছে। অবাক হলো না ওরা। তবে খাবারের কথা উঠে পড়ায় সুযোগটা ছাড়ল না মুসা। বলে বসলো, আমাদের খাবার ফুরিয়ে গেছে, আপনার কাছে কি কিছু ধার পাওয়া যাবে? চুপচাপ উঠে চলে গেল কমান্ডার। ফিরে এলো একটা পাউরুটি আর 1 টিন মাছ নিয়ে। মুসার হাতে দিতে দিতে বলল, চলবে এতে? চলবে মানে? কৃতজ্ঞ হয়ে গেলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আরও 2-4টা টুকটাক কথাবার্তার পর তার কাছ থেকে বিদায় নিয়ে নিজেদের গুহার দিকে রওনা হলো গোয়েন্দারা। সকালে নাস্তাটা তেমন জমেনি। খিদা পেয়ে গেছে। 3 থেকে মাংস বের করে রান্না করতে বসে গেল মুসা। খাওয়ার পর বলল সে এখন নিশ্চিন্তে রওনা হয়ে যায়। কোথায়? আনমনা হয়ে জিজ্ঞেস করলো কিশোর। কোথায় আবার? খাবার আনতে। একবেলা খেয়েছি কি শেষ হয়ে গেল নাকি? খানিক পরেই তো আবার খিদে লাগবে। ওর দিকে তাকিয়ে ঘন ঘন 2-3 বার নিচের ঠোঁটে চিমটি কাটল কিশোর। এখনই যাব। অন্যমনস্ক হয়ে আছে ওর ভঙ্গি দেখেই বোঝা গেল। এখনই তো যাওয়া উচিত, দেরি করলে রোদ চড়বে, খিদে লাগবে। আচ্ছা, লোকটাকে তোমাদের কেমন লাগলো? জিন মরিসের কথা বলছো? রবিন বলল, মোটেও ইংরেজ মনে হয়নি আমার। ব্রিটিশ নেভিতে চাকরি করার কথাটা বিশ্বাস করতে পারছি না। আমিও না। কিশোর বলল, চিন্তাটা সেজন্যই হচ্ছে। আচ্ছা, আমাদের খাবার ওই লোকই চুরি করেনি তো? কথাটা আমারও মনে হয়েছিল। ভালো করে দেখেছি। তার খাবারের
ভাড়ারে আমাদের টিনগুলো নেই। লোকটাকে অবশ্য এতটা খারাপ মনে হয়নি আমার, তবু কয়েকটা প্রশ্ন করতে পারলে ভালো হতো। বলা তো যায় না কার মনে কি আছে। চলো তাহলে যাই আবার, এখনই গেলে এখনই, দেরি করলে আমাদের রওনা হতে দেরি হয়ে যাবে। বেশ, চলো। আবার কমান্ডারের সঙ্গে দেখা করতে চললো ওরা। গুহার ভেতরে আগুনের ধারে বসে আছে সে, পাশে পড়ে আছে একটা ফ্রাইং প্যান। একমাত্র খাওয়া শেষ করেছে বোঝা গেল। শব্দ শুনে মুখে তুলে তাকালো কমান্ডার, ভোতা গলায় চমকে উঠল, কে তোমরা? আমরা। অবাক হয়ে বলল কিশোর, আরে আমরা, চিনতে পারছেন না? 3 গোয়েন্দা, একটু আগেই তো দেখা হলো। যাও হাগো এখান থেকে, এখানে ঘুরঘুর করা আমার পছন্দ না। কমান্ডারের এমন আচরণে চমকে গেল 3 গোয়েন্দা, হা করে তাকিয়ে রইল তার দিকে। কিন্তু স্যার, বলল রবিন, এই খানিক আগে আপনি স্যার স্যার করতে হবে না আর। লাফ দিয়ে উঠে দাঁড়ালো কমান্ডার, মুঠো চাল ছেলেদের দিকে। যাও এখন, বেরো, আমাকে একা থাকতে দাও। রবিনের দিকে তাকিয়ে নীরবে মাথা নেড়ে বুঝিয়ে দিল কিশোর, কথা বাড়িয়ে লাভ নেই, বোঝানো যাবে না কমান্ডারকে। ফিরে চলল 3 জনে। গুহার কাছ থেকে সরে এসে মোসা বলল, ও বেটা পাগল, বড্ড উন্মাদ, একা থাকতে থাকতে মাথাটা পুরোপুরি গেছে। হ্যাঁ, কিশোর বলল, যতই দেখছি লোকটাকে ততই অবাক হচ্ছি, সন্দেহ বাড়ছে আমার। কোন ব্যাপারে? জিজ্ঞেস করলো রবিন। তা জানি না, তবে মন বলছে রহস্য একটা অবশ্যই আছে এখানে। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু আমাদের আসল রহস্য তো কিনারা হলো না। এটা করতে এসে আরেকটাতে ছড়িয়ে পড়ছি। হ্যারি স্ক্যানারের খোঁজ নেওয়ার দরকার নাই। কার কাছে নেব? তার আমি কি জানি, হাত উল্টাল রবিন। একটা ব্যাপার কিন্তু হতে পারে, হয়তো সে ব্রিজে এসব গুহাতে খোঁজ নেওয়ার কথাই বলছে ক্যানার। গুহাগুলোতে যে রহস্য আছে তার প্রমাণ তো ইতিমধ্যে পেয়ে গেছি আমরা। একটা মুহূর্ত চুপ করে থেকে বলল কিশোর, ঠিক আছে চলো, আগের কাজ আগে সারি, তারপর অন্য কথা। প্রথমে রিক ডেলভারের কাছে যাব খাবার খাইতে। খাবার চাইতে। তার কাছে না পেলে শিবলিচের দোকানে যেতে হবে। মনে করে তো এবার বড়শিটা নিয়ে আসবো এবার। মোসা বলল, ঝড় বৃষ্টির পর মাছে খায় ভালো, মাছ পেলে খাবারের সমস্যা অনেকটা মিটবে। কেন? আসার সময় বড়শি তো নিয়ে দেখলাম। রবিনের প্রশ্ন, কোথায় ফেললে? আমারও মনে হচ্ছে এনেছি, কিন্তু সকালবেলা খুঁজতে গিয়ে দেখি নেই। হয় খাবার ছুঁড়ে এগুলো গাপ করে দিয়েছে, নয়তো ভুলে আনিনি, গাড়িতে ফেলে এসেছি। ঠিক মনে করতে পারছি না। গুহার কাছে এসে জিজ্ঞেস করলো মোসা, আপনি জিনিসপত্রগুলো কি করব? এখানে ফেলে গেলে না ওগুলো চুরি হয়ে যায়। মনে হয় না, কিশোর বলল, তাহলে রাতেই চেষ্টা করত। কেবল খাবারের ওপরই নজর ছিল চোরের। ঠিক আছে, সব জিনিস ফেলে গেলেও ডিটেক্টরই ফেলে যাচ্ছি না। যাওয়ার সময় খুঁজতে খুঁজতে যাব, খোঁজাও হবে, সময়ও কাটবে। কি খুঁজবে তুমি? রবিনের প্রশ্ন। কী করে বলবো? মাটির নিচে পাহাড়ের খাঁজে কত জিনিসই থাকতে পারে, জলদস্যুর গুপ্তধনও থাকতে পারে। এই যে খানিক আগে একটা নতুন পিস্তল পেয়ে গেলাম, এটা কি কম কথা? পিস্তলের কথায় মনে পড়ল কিশোরের। ওহো, কোথায় ওটা? লুকিয়ে রেখেছি, মোসা জানালো। কেন, দরকার? না, লুকানো আছে, থাক, বলা যায় না, ওটা একটি জরুরি সূত্র হতে পারে। রওনা হলো ওরা। ডিরেক্টরটাকে লাঠির মতো করে সামনে বাড়িয়ে ধরে হাঁটছে মোসা। কয়েক মিনিট যেতে না যেতেই বিকট চিৎকার করে উঠল। আগে আগে হাঁটছিল রবিন আর কিশোর। চরকির মতো পাক খেয়ে ঘুরে তাকালো। পাহাড়ের দেয়ালের কাছে উন্মাদ নৃত্য জুড়েছে মুখ। কড়কড় কড়কড় করছে ওর যন্ত্র, যেন পাল্লা দিয়ে চিৎকার করছে মনিবের সঙ্গে। চিৎকার করে বলল সে, এখানে একটা দুটো পিল নয়, পুরো এক অস্ত্রাগার রয়েছে। যন্ত্রটা কি ভাবে চিৎকার করছে দেখো। যন্ত্রের চেয়ে তো বেশি চেঁচাচ্ছ তুমি। কিশোর, কাল চুপ করো না, দেখোই নাকি কি করে, দেখোই নাকি কি আছে।
পাহাড়ের গোড়ায় একটা পাথরের কাছে যন্ত্রটা নিয়ে গেলেই শব্দ করছে। পাথরটা সরানোর জন্য হাত বাড়ালো কিশোর, আর রবিন যন্ত্র ধরে রেখেছে। মুসা ভঙ্গি দেখে মনে হচ্ছে লুকোনো আহারের সন্ধান পেয়েছে ক্ষুধার্ত ককর। পাথরটা সরাতেই দেখা গেল একটা গর্ত, ভেতরে একটা বস্তা। তার ভেতর থেকে বেরালো ওদের খাবারের টিনগুলো। অবাক হয়ে তাকিয়ে রইল 3 গোয়েন্দা। এই তো, আমার বড়শি বলে উঠল মুসা। তার মানে ঠিকই এনেছি, ভুলিনি। খাবারের সঙ্গে এগুলো চুরি করেছিল বেটা। জিনিসগুলো তাহলে বের করেই ছাড়লে, হাসতে হাসতে বলল কিশোর। যন্ত্রটার গায়ে আদর করে হাত বুলিয়ে মুসা বলল, পয়সা ওসুল। এত উপকার করবে এটা কল্পনাও করিনি। বাচ্চালি তুই, ডিটেক্টর। উফ, পাহাড় ডিঙানোর কথা ভাবতেই হাত পা সেদিয়ে যাচ্ছিল আমার পেটের মধ্যে। খাবার দেখেই খিদা মাথা চারা দিল ওর। গুহায় ঢুকে আগুন জেলে ফ্লাইং প্ল্যান করে রাখতে বসে গেল। মাংস ভাজার গন্ধ ছড়িয়ে পড়ল বাতাসে। রবিনার কিশোর আলোচনা করছে বস্তাটা ঘর থেকে রাখলো সেটা নিয়ে। কমান্ডার প্রসঙ্গ উঠল, তাকে প্রশ্নগুলো করা হলো না। কিশোর বলল, দাঁড়াতেই দিল না আমাদের।